নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। সদস্য সংগ্রহে নাস্তানাবুদ অবস্থা, আর তার মাঝে অন্তর্দ্বন্দ্ব কাটায় জেরবার পরিস্থিতি। জোড়া ফলায় 26-এর আগে ডামাডোল বঙ্গ বিজেপিতে। এবারে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের কাছে ধমকও খেলেন সাংসদ বিধায়করা। জানিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। আর এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, সিপিএম এর তরফ থেকে শায়ন বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসবো। কিন্তু প্রথমেই যেদিকে নজর দেব, অর্থাৎ কেন এই প্রশ্ন উঠছে এবং কেনই এই পরিস্থিতি তৈরি হলো, সেদিকে নজর রাখবো। অমিত শাহর বেঁধে দেওয়া টার্গেট, সেই টার্গেট মতো 1 কোটি সদস্য সংগ্রহে নাস্তানাবুদ বঙ্গ বিজেপি। লক্ষ্য পূরণ থেকে এখনো ঢের দূরে গেরুয়া শিবির। দলের রাজ্য নেতাদের অনুরোধে ইতিমধ্যেই বেড়েছে সদস্যতা অভিযানের সময়সীমা। 26-এর আগে শাহর বেঁধে দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণে এই দশার মাঝেই অন্তর্দ্বন্দ্ব কাঁটা হয়ে বিচ্ছে। আর এই দুয়ে মিলিয়ে বর্তমানে ডামাডোলের পরিস্থিতি বঙ্গ বিজেপিতে। গত রবিবার কলকাতায় রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে সদস্যতা অভিযান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। সদস্য সংগ্রহের গতি বাড়াতেও নির্দেশ দেন তিনি। আর এবার সুনীল বনসলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রীতিমতো ধমক খেলেন বিজেপির সাংসদ ও বিধায়করা। মঙ্গলবার রাতে বঙ্গ বিজেপির নেতা, সাংসদ, বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক। সূত্রের খবর, সাংসদ বিধায়কদের তুলোধনা করে তিনি বলেন, কোন বিধায়ক ও সাংসদ কি করছেন সব খবর আছে আমাদের কাছে। এলাকায় যান না অনেকেই, ঘুরে বেড়ান অন্য জায়গায় গিয়ে মস্তানি দল মেনে নেবে না। জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। কেন বেশ কিছু বিধায়ক ও সাংসদদের এলাকায় সদস্য সংখ্যার এই হাল, তা নিয়েও সুনীল বনসল প্রশ্ন তোলেন বলে সূত্রের খবর। গতবারের তুলনায় অনেক বেশি সদস্য করেছে। বেশ কিছু সাংসদ বিধায়ক হয়তো কম করেছেন, তো যারা কম করবে তারা তিরস্কৃত হবে, যারা ভালো করবেন তারা পুরস্কৃত হবে। এটা দুই পার্টি নিয়ে এটা আবার নতুন কি হলো? একজন নেতা আসেন দিল্লি থেকে, কিছুদিন অত্যন্ত গরম গরম বিবৃতি দেন, তারপরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে শেষে দেখা যায় যে তারা অত্যন্ত হতাশা হয়ে গ্রস্ত হয়ে তখন বলেন যে আমাদের বিজেপির দলের রাজ্য নেতারা কোনো কাজ করছেন না, মানুষ থেকে বিচ্ছিন্ন, সংগঠন নেই, বুথের এজেন্ট নেই, কমিটি নেই। তো এগুলো তো হয়েই আসছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মোদি মন্ত্রিসভায় মন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদারকে পার্ট টাইম সভাপতি বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথাগত রায়। আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। 26-এর আগে বঙ্গ বিজেপির শাহর বেঁধে দেওয়া টার্গেট পূরণ করে ও অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারে কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। মৌমিতা চক্রবর্তী ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এ নিয়েই প্রশ্ন উঠছে কেন, কারণই বাকি, তার অনুসন্ধান আমরা করবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য। অশোকদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কিন্তু নীলাদ্রিবাবু, প্রশ্ন উঠছে এই জায়গায়, এই অন্তর্দ্বন্দ্বের কাঁটা, এত প্রশ্ন 2026-এর আগে, যদিও আপনি বলবেন সময় অনেকটা দেরি রয়েছে, কেন প্রশ্নগুলো উঠে আসছে? দেখুন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা দলের মধ্যেও মতবিরোধ থাকবে। আপনি আমেরিকায় দেখুন, রিপাবলিকান পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত মতবিরোধ আছে, ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ আছে। ভারতবর্ষেই মতবিরোধ থাকলেই আমরা এটা গণতন্ত্র বিরোধী বলতে শুরু করি। কেউ কেউ বলেন, অবশ্য তৃণমূলের মুখপাত্র একমত হবেন না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছু মতবিরোধ আছে। এটাই স্বাভাবিক, একটা গণতান্ত্রিক দলে এটাই থাকবে। সুতরাং রেজিমেন্টেড পার্টি বিজেপি, এটা কে আপনাদের, এটা হচ্ছে একটা ন্যারেটিভ। রেজিমেন্টেড সংগঠন হচ্ছে আরএসএস, কিন্তু আরএসএস আর বিজেপি
বিজেপি এক নয়। বিজেপি একটি গণতান্ত্রিক দল, যেটা 1980 সালে যার যাত্রা শুরু হয়েছিল। সুতরাং সে তার আদর্শ ছিল গান্ধিয়ান সোশ্যালিজম। বিজেপির একেবারে কনস্টিটিউশন পড়ে নিন। তো সেখানে দাঁড়িয়ে আমি যেন নিরপেক্ষভাবে বলছি, মতবিরোধকে দ্বন্দ্ব হিসেবে দেখাটা একটা অগণতান্ত্রিক মানসিকতা। ভারতবর্ষে খুব দুর্ভাগ্যজনকভাবে, যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে একটা কংগ্রেস মানে ওয়ান পার্টি রুল চলেছে, মানুষের ভোটেই চলেছে, সেই জন্য আমরা মতবিরোধটাকে মানতে পারি না। যেহেতু একটা পরিবারের রুল চলেছে, একজন পরিবার বলে দেন, কংগ্রেসে যেটা হয় আর কি, তার বাইরে কেউ কথা বলেন না, সুতরাং সেটাকেই আমরা স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরে নিয়েছি। মতবিরোধ আছে, মতবিরোধ থাকাটা স্বাভাবিক, এটাই গণতন্ত্রের জন্য উচিত। যদি একজন মানুষের বক্তব্যের বাইরে কেউ কথা বলতে না পারেন, তিনি শুভেন্দু অধিকারী হন বা সুকান্ত মজুমদার হোক, সেটা গণতন্ত্রের জন্য ঠিক নয়। কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোয় 47 সাল থেকে পরিবারতান্ত্রিক শাসন এত বেশি দিন ধরে চলছে, ইভেন বিভিন্ন স্টেটেও চলেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মতবিরোধটাকে আমরা দ্বন্দ্ব হিসেবে দেখি। তৃণমূলে তো আমি স্বাগত জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক ক্ষেত্রে মতানৈক্য হয় না, কিন্তু স্বাভাবিক, স্বাভাবিক তৃণমূলের বক্তব্যে উঠে আসে মানে এই দ্বন্দ্বের কথা, মানে এটা প্রকাশ্যেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া প্রকাশ্যে বলবে না। ডোনাল্ড ট্রাম্প যখন কাউকে নিয়োগ করছেন একটি বিশেষ পদে, তখন রিপাবলিকান পার্টির মধ্যে যারা তার সাথে একমত নন, তারা স্পষ্ট সামনে বলছেন এটাই তো গণতন্ত্র। আমরা গণতন্ত্রকে আস্থা হারাচ্ছি। গণতন্ত্রে মতবিরোধের প্রসঙ্গ এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নাম অন্তত ওনার বক্তব্যে উঠে এলো। ঠিক এই জায়গাতেই প্রশ্ন দেবাংশু, উনি বলছেন যে মতবিরোধ থাকতেই পারে দলে, গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দলের ব্যবস্থায়। দেখুন, এই মুহূর্তে বিজেপির যিনি সভাপতি, তিনি হচ্ছেন 2019 থেকে বিজেপি। এই মুহূর্তে বিজেপির যিনি বিরোধী দলনেতা, তিনি তৃণমূল থেকে আসা। আর এই মুহূর্তে বিজেপির বিধানসভার যিনি চিফ হুইপ, তিনি সিপিএম থেকে আসা। এরকম একটা পাঁচমিশেলি দল, এরকম একটা দল যারা ঘ্যাট রান্না করছে রোজ, সেই রকম একটা দলে গোয়ালে গুতোগুতি লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে বলছি, খুব স্পষ্ট করে বলছি, নীলাদ্রিদা বিশ্লেষণ করার সময় তৃণমূল কংগ্রেসের সাথে এক্সাম্পল টেনে বিজেপির দ্বন্দ্বটাকে কোথাও গিয়ে ম্যানেজ দেওয়ার একটু চেষ্টা করেছেন বা কোথাও গিয়ে একটু জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিন্তু তৃণমূলের সাথে বিজেপির যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে তার একটা বেসিক তফাৎ আছে। বেসিক তফাৎটা কি জানেন? মানে আমরা যদি রাজনৈতিক দলগুলোকে একটা ট্রেন হিসাবে কল্পনা করি, তাহলে সেই ট্রেনের এক একটা কম্পার্টমেন্ট হচ্ছে ধরুন এক একটা নেতা। এখন সেই নেতাদের মধ্যে ধরুন ঠোকাঠুকি লাগলো, অনেক সময় লাগে, অনেক দলেই লাগে, বহু দলেই লাগে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। যেমন B1 কোচের সাথে B2, A1 কোচের সাথে A2, S9 এর সাথে S10, একটু ঠোকাঠুকি লাগতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই কোচের সাথে কোচের যদি ঠোকাঠুকি লাগেও অসুবিধা নেই, কারণ এই গোটা ট্রেনটার ইঞ্জিনটা একটাই, তার নাম মমতা ব্যানার্জি, আর সেই ইঞ্জিন নিয়ে কোথাও দ্বন্দ্ব নেই। কিন্তু বিজেপিতে আপনি জিজ্ঞাসা করুন তো ইঞ্জিন কি? এখানে আমাদের নীলাদ্রিদা বঙ্গ বিজেপির ইঞ্জিনকে এটা বুকে হাত থেকে বলতে পারবে? যেই সুকান্ত মজুমদারের নাম নেবে, নীলাদ্রিদার কাছে আজকে রাত্রিবেলায় শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ কল করবে একটা, তুমি কেন নিলে সুকান্ত মজুমদারের নাম? যেই শুভেন্দু অধিকারীর নাম নেবে, তাহলে সুকান্ত মজুমদার কল করবে নীলাদ্রিদাকে, তুমি কেন ওর নাম নিলে? আর এরা যখন বসে আছে তখন রাহুল সিনহা বলছে আমি ভাই বিজেপিটাকে চেনালাম রাজ্যে, তা আমার নামটা কেন কেউ নেবে না? বাকি এখন এইদের ফাঁকে যদি ফাঁক বলে কেউ বেরিয়ে যেতে পারে, তাই একদিকে অগ্নিমিত্রা দেবী আরেকদিকে লকেট দেবী অপেক্ষা করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কোনোভাবে যদি কেন্দ্রীয় নেতৃত্বে চোখে পড়ে আমরাও একটা মহিলা অপোনেন্ট হিসেবে থাকবো। ফলে বিজেপির মধ্যে এই ব্যাপারটা আছে। আর এই ব্যাপারটাকে আরো অ্যাম্প্লিফাই করছে কি? অ্যাম্প্লিফাই করছে হচ্ছে কামিনী এবং কাঞ্চন। কারণ বিজেপির পদে আসা মানেই হচ্ছে সাথে সাথে অর্থ। এই কথাটা কে বলেছে? তৃণমূল বলেছে না, এই কথাটা বলেছে বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি এবং যিনি বাংলার মাটিতে বিজেপিকে সেভাবে ধরুন প্রথম বাংলার মাটিতে বিজেপি সংগঠন তৈরি করেছিলেন, সেই তথাগত রায়। এই তথাগত রায়ের বক্তব্য ছিল বিজেপি এই মুহূর্তে কামিনী এবং কাঞ্চন দ্বারা পরিচালিত হওয়া একটা রাজনৈতিক দল, বাংলার মাটিতে বিশেষ করে। তার মানে কি? তার মানে এই যে পদের জন্য যে লড়াই, এই যে কেউ বলছেন ফুল টাইম সভাপতি চাই, কেউ বলছেন হাফ টাইম হলে চলবে না, কেউ বলছেন ফুল প্যান্ট, কেউ বলছেন হাফ প্যান্ট, এই যে গোটা লড়াইটা, এই লড়াইটার মূলে যদি তথাগত বাবুর কথাকেই আমি মেনে নিই, তাহলে কিন্তু কামিনী এবং কাঞ্চন আছে। তো কামিনী আর কাঞ্চন কি, এটা বিশ্লেষণ করার আমার দরকার পড়ে না। তো এই জায়গা থেকে আমি আপনাকে বলছি, বর্তমানে বঙ্গ বিজেপি আসলে মানসিকভাবে তারা দুর্বল হয়ে রয়েছে। কারণ দেখুন 2019 এটা তো স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই যে দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি একটা রেকর্ড টাচ করেছিল, 40% ভোট, এবং প্রায় 10% ভোট থেকে এক লাফে 40% ভোটে যাওয়া, 30% জাম্প উইদিন 3 ইয়ার্স, এটা একটা রেকর্ড। সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে হয়েছিল। কিন্তু তারপরে আপনি যদি দেখেন যে 2021 থেকে বিজেপির ক্রমাগত একটা ডাউনফল শুরু হয়েছে। 21-এর পরে হচ্ছে পৌরসভা নির্বাচন, যেখানে সিপিএম মাঝে সেকেন্ড হয়ে গেল, তারপরে লোকসভা নির্বাচন, তারপরে বাই ইলেকশন, মাঝে পঞ্চায়েত, যেখানে বিজেপি ক্রমাগত যদি দেখেন ডাউনওয়ার্ডস ফোর্স একটা। এটা হওয়ার কারণ কি? 2019-এ কি এমন ছিল যেটা 2021-এ পাল্টে গেল? বিজেপির একটাই জিনিস পাল্টেছে,
বিজেপিতে একটা শনির দশা যুক্ত হয়েছে। সেই শনির দশাটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে 2019-এ বিজেপিতে ছিল না, 2020-র ডিসেম্বরে বিজেপিতে যোগ দেয় এবং তারপরে 2021 থেকে সেই শুভেন্দুকেই মুখ করে বিজেপি এগোচ্ছে। যত শুভেন্দু অধিকারীকে বিজেপি ফেস করেছে তত বাংলার মাটিতে বিজেপির ভরাডুবি হয়েছে। আর আমি মনে প্রাণে ভগবানের কাছে রোজ প্রার্থনা করি শুভেন্দু অধিকারীকে এটা সভাপতি করে দিক, একদম 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আসবো আলোচনা। লীলাদ্রিদা শুরুতেই কিন্তু তৃণমূলের কথা বলেছেন, দলের কথা, এবং তারই সঙ্গে বিজেপির ক্ষেত্রে গণতন্ত্র আর কংগ্রেসের ক্ষেত্রে পরিবারতন্ত্রের কথা বলেছেন। অশোকদা, প্রথম কথাটা হচ্ছে যে আমি একদম আপনার প্রশ্নের উত্তর দেবো এবং নীলাদ্রিদা যেটা বলেছেন সেটা নিয়ে আমি প্রথম কথা বলতে চাবো। এই মিথ্যা প্রচার এরা দীর্ঘদিন যাবৎ করেছে, এর আগেও অনেকে করেছে। আপনি যদি তথ্য এবং পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন নেহেরু গান্ধী পরিবার থেকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছেন কজন? আজই সংসদে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। শুনুন না, ওইটাই বলছি, মনে করাচ্ছে। হ্যাঁ, 100 বার লড়ে এসছেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, 3 জন প্রধানমন্ত্রী গান্ধী নেহেরু পরিবার থেকে। এই হচ্ছে তথ্য। কংগ্রেসের যদি প্রধানমন্ত্রীর কথা বলেন তাহলে এর বাইরে প্রধানমন্ত্রীকে লাল বাহাদুর শাস্ত্রী, এর বাইরে প্রধানমন্ত্রী কে হয়েছেন ভাবুন আপনি, ডক্টর মনমোহন সিং। আপনাকে ভাবতে হবে এর বাইরের প্রধানমন্ত্রী কে হয়েছেন, নরসিংহ রাও। আর আপনি যদি বলেন যে 70 বছরের শাসনের কথা উনি দীর্ঘ সময় ধরে বলছিলেন, সেই সময়ও যদি প্রধানমন্ত্রী অকংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী, সেগুলোকে আমাকে তো ধরতে হবে। আইকে গুজরাল হোক, কখনো দেবেগৌড়া হন, কখনো মোরারজি দেশাই হন, কখনো ভিপি সিং হন। সুতরাং এই ন্যারেটিভটা একেবারে ভুল। এবার 2 নম্বর কথাটা হচ্ছে আপনারা এখানে চেষ্টা করছেন বটে ঢাকঢোল পিটিয়ে বিজেপিকে খুব প্রাসঙ্গিক করা। দেখুন, বিজেপির নিয়ে আমার কেন আমি সময় ব্যয় করব? আমার কাছে সুকান্ত মজুমদারের বিজেপি ভালো আর শুভেন্দুর বিজেপি খারাপ। আমার কাছে রোগা বিজেপি ভালো, মোটা বিজেপি খারাপ, ফর্সা বিজেপি ভালো, বাদামি বিজেপি খারাপ। আমার কাছে বাজপেয়ীর বিজেপি ভালো ছিল, মোদির বিজেপি খারাপ, এরকম নয়। বিজেপির বিরুদ্ধে আমাদের ইডিওলজিক্যাল ব্যাটল, বিজেপির বিরুদ্ধে আদর্শগত বিচারধারাগত লড়াই আমাদের। সুতরাং এই ব্যাপার নিয়ে আমরা একেবারে চিন্তিত নই। এই কারণে চিন্তিত নয়, আমি দেবাংশুর কথা শুনছিলাম, খুব সৎ ছেলে, একদম তথ্যগত দিক থেকে সৎ থাকে, ও বলে দিল তাই আমার বলার কিছু থাকে না। আপনি ভাবুন তো, এরা যে বিজেপি কারা কারা এ রাজ্যে বিজেপি? যারা একটা দিন বিজেপি করতেন সব সাইড লাইনে পিছনের বেঞ্চে চলে গেছেন। এ রাজ্যে গত বিধানসভা নির্বাচনে 294টা আসনে বিজেপি প্রার্থী দিয়েছে, তার মধ্যে 170 জন যারা বিজেপির প্রার্থী তারা তৃণমূল থেকে আসা, স্ক্র্যাপড, কোট আনকোট স্ক্র্যাপড, সকলের জানে এটা। সুতরাং এ রাজ্যে আসল তৃণমূল নকল বিজেপি, নকল তৃণমূল আসল বিজেপি। এটা নিয়ে আমি সময় ব্যয় করতে চাই না। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই রাজ্যে বিজেপিকে মানুষ ভরসা করেছিল। শুধু 2টো কথা বলবো, 2019-এ করেছিল, 2021-এও করেছিল, বিরোধী শক্তি হিসেবে ভোট দিয়েছিলেন। আমাদের মানুষ ভরসা করেননি, আমরা মানুষের ভোট পাইনি, আমরা হেরে গেছি, সবটা ঠিক। কিন্তু মানুষের সাথে যে তঞ্চকতা করেছে রাজ্যের বঙ্গ বিজেপি, বারে বারে সুযোগ দেওয়া সত্ত্বেও, আপনি করোনাকালে 18টা এমপি কাউকে খুঁজে পেয়েছেন? কোথাও খুঁজে পাননি। আপনি 2021-এ মানুষ তো তাদের প্রধান বিরোধী দল হিসাবে এই রাজ্যে বসিয়ে দিয়েছিল। কোনো মানুষের, এ রাজ্যের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এই নিয়ে যে লড়াই, এই লড়াই বিজেপিকে পেয়েছেন? কোথাও পাননি। শুধু চোর পুলিশ খেলা হচ্ছে, চোর পুলিশ খেলা হচ্ছে। প্রত্যেক ডিসেম্বর, জানি না এই ডিসেম্বরে কোনো সার্কাসের কথা মেজো খোকা বলবেন কিনা আমার জানা নেই, প্রত্যেক ডিসেম্বরে উনি একটা করে বলেন এই হবে সেই হবে। ওই কলকাতায় আগে সার্কাস আসতো, অজন্তা সার্কাস, অমুক সার্কাস, তমুক সার্কাস। কেন বলছেন কেন্দ্রীয় এজেন্সির পরিপ্রেক্ষিতে? না, আমি কেন বলছি কেন্দ্রীয় এজেন্সির যে বড় বড় কথা নয়, আমার বক্তব্য মানুষের সাথে প্রতারণা, প্রতি মুহূর্তে প্রতারণা করেছে এই রাজনৈতিক দলটা। অথচ বাংলার মানুষ তাদের বিরোধী জায়গায় বসিয়েছিলেন, সেই জায়গায় বসার যোগ্যতা এদের নেই। এই রাজ্যে এই আপনারা আজকে আপনি ভাবুন না মশাই, বিরোধী শক্তি হিসেবে তাদের বক্তব্য বা রাজনৈতিক দল হিসেবে তাদের বক্তব্য কোথায় দাঁড়িয়ে সেটা যেমন আমরা তুলে ধরার চেষ্টা করব, শায়নের কাছে অবশ্যই করে আসবো। কিন্তু তার আগে দেবাংশু যে কথা বললো, অর্থাৎ সুকান্ত মজুমদারের নাম করে যে কথা বলেন, সুকান্ত মজুমদার তিনি এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শোনাবো। জনগণমনতে একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত। জনগণমনতে শায়নের কাছে আসবো। শায়ন, একটু আগে তুমি শুনছিলে নীলাদ্রিবাবুর বক্তব্য যে দ্বন্দ্বের বিষয় নয়, মতবিরোধ যেটা গণতান্ত্রিক দলের থেকেই থাকে। 2024 পরবর্তী সময় নাকি 2026-এর আগে দ্বন্দ্ব আরো বেশি সামনে আসছে বলে মনে হচ্ছে শায়ন?
দেখুন, যে কোনো রাজনৈতিক দলের যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা আমরা বলি, সেটাকে আমরা বলি ইনার স্ট্রাগল। সেটা মতাদর্শের প্রশ্নে হতে পারে, অর্থাৎ একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, বা একটা রাজনৈতিক দলের অভিমুখ কী হবে, বা একটা রাজনৈতিক দলের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার কৌশল কী হবে, তা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু 2021 সালের আগে যে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীকে তেড়ে গাল পারলেন, যে বিজেপির নেতারা মুকুল রায়কে জেলে পাঠানোর বার্তা দিলেন, সেই বিজেপির নেতারাই ওই গরু ছাগলের মতো যোগদান মেলার নাম করে, এই দিলীপ ঘোষের নেতৃত্বে যোগদান মেলা পশ্চিমবাংলার বুকে জীবনে কুসমিনকালে কোনোদিন শুনিনি। আপনারা দেখেছেন হাটে বাজারে যেমন গরু বিক্রি হয়, সেইভাবে পশ্চিমবাংলায় এই যোগদান মেলাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনা বেচা চলতো। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বিজেপির সদস্য, সেই সদস্য যখন মিসড কল মেরে হওয়া যায়, সে হলো আর না হলো তাতে কি যায় আসে বলুন তো? আপনি বিজেপি নামক দলটার দিকে একটা তাকান, পশ্চিমবাংলার বিজেপি। আমি প্রথমবারের জন্য কাউকে বলতে শুনলাম যে বিজেপি রেজিমেন্টেড পার্টি নয়। যারা এতদিন গর্ববোধ করতো যে বিজেপি রেজিমেন্টেড পার্টি, তাদের কেউ একজন সমর্থক রাজনৈতিক বিশ্লেষক, তিনিও বসে আজকে বলছেন যে বিজেপি রেজিমেন্টেড পার্টি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি যদি দুটো সাংবিধানিক পদ দেখেন, বিধানসভার দিকে তাকিয়ে পশ্চিমবাংলার ক্ষেত্রে সাংবিধানিক পদ, ঠিক একটা পদ হচ্ছে বিরোধী দলনেতা আর একটা হচ্ছে চিফ হুইপ। পশ্চিমবাংলা এই মুহূর্তের যিনি বিরোধী দলনেতা তিনি হচ্ছেন প্রাক্তন তৃণমূল। পশ্চিমবাংলা এই মুহূর্তে যিনি চিফ হুইপ, সিপিএম বহিষ্কার করবার পরে তিনি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। ফলে বিজেপির ক্ষেত্রে সদস্য সংগ্রহ করে দলে নেব, এ তো কোনোদিন প্রচলন ছিল না। যদিও বা এই পদ কার দেখানো, এই পদ তৃণমূলের দেখানো, মুকুল রায়ের আমদানি করা, প্রতিদিন বিকেলবেলা তৃণমূল ভবনে ওই যোগদান করাতেন যিনি। কিন্তু এটাও ঠিক, দেবাংশু যে বলল যে একদিক থেকে শঙ্কর ঘোষ গেছে, একদিক থেকে শুভেন্দু অধিকারী গেছে, কিন্তু দেবাংশুরা যেটা বলতে পারে না, আমরা যেটা বলতে পারি যে শঙ্কর ঘোষ আর কোনোদিন সিপিএমে ফিরতে পারবে না। কিন্তু দেবাংশু জোর গলায় বলেছিল মুকুল রায়ও ফিরতে পারবে না, ইত্যাদিরা ফিরতে পারবে না, পরবর্তীকালে ফিরেছেন। দেখুন, সেটাও আমাদের কনসার্ন সাবজেক্ট নয়। আমাদের কনসার্ন সাবজেক্ট কি? আমাদের কনসার্ন সাবজেক্ট হচ্ছে পশ্চিমবাংলার বিরোধী স্পেস। এটা আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে পার্টির অভ্যন্তরেও আমরা আলাপ আলোচনার মধ্যে আছি যে সত্যি এটা আমাদের ব্যর্থতা। আমরা বামপন্থীরা, সিপিআইএম, বামফ্রন্ট, বাম, কংগ্রেস সব মিলিয়ে যে একটা শক্তি তৈরি করবার চেষ্টা করেছিলাম, আমরা বিরোধী দলের জায়গাটা গ্রহণ করতে পারিনি। সেই জায়গাটা বিজেপি পেয়েছে। কিন্তু আজকে বাংলার মানুষের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্ন রাখছি, আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলায় বিজেপি যবে থেকে বিরোধী দল হিসেবে উঠে এসছে, যবে থেকে বিরোধী দল, আপনি একদিনের জন্য দেখতে পাবেন না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হচ্ছে এমন কোনো একটা জায়গায় অন্তত বিজেপি নিয়ে গিয়ে দাঁড় করাতে পেরেছে। কিন্তু আপনি যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ রাজ্যে, সেটা তো বারবার করে স্পষ্ট হচ্ছে বিভিন্ন বক্তব্যে, এবং সেটাই তো তাদের অবস্থান এ রাজ্যে। এই অবস্থানটা কার প্রসঙ্গে, এটাই তো প্রশ্ন। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির অবস্থান ছিল, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় বিরোধী দলের নেতা। যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের ক্ষেত্রে বিজেপির সবচাইতে বড় শত্রু ছিল, তিনি এই মুহূর্তে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী। তাহলে কে কোন দলের এটা ম্যাটার করে না। তুমি দুর্নীতি করেছো কি দুর্নীতি করনি সেটাও ম্যাটার করে না। তুমি টুক করে বিজেপিতে যোগদান করে নিলে ব্রডার অ্যাসপেক্টের কথা সায়ন বলেছে, এবং অদ্ভুতভাবে সায়নের বক্তব্যে দেবাংশুকে বেশ কিছু বিষয়ে সমর্থনের প্রসঙ্গ উঠে এসেছে। কিন্তু এরপরে যে প্রশ্নের দিকে আমরা নজর রাখবো, সদস্য পদ, সেই সদস্য পদ সংগ্রহের ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ছুঁতে তো পারেনি, উল্টে বকুনি খেয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কেন জানবো এবং আলোচনা করবো জনগণমনতে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। জনগণমনে আবার আপনাদের স্বাগত। এবং যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সদস্যপদ সংগ্রহ বা বিজেপির অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ বারবার করে চলে আসছে, আর এই সদস্যপদ সংগ্রহ অভিযান যার ডাক ইতিমধ্যেই বিজেপি নিয়েছে, এ নিয়ে নাকি ধমক খেয়েছে প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। গতবারের তুলনায় অনেক বেশি সদস্য করেছি, বেশ কিছু সাংসদ বিধায়ক হয়তো কম করেছেন, তো যারা কম করবে তারা তিরস্কৃত হবে, যারা ভালো করবেন তারা পুরস্কৃত হবে। এটা দুই পার্টির নিয়ে। এটা আবার নতুন কি হলো? আমাদের 6 বছর আগে যে মেম্বারশিপ হয়েছিল 13 লাখ ভেরিফাইড মেম্বার ছিল, তার থেকে অনেক বেশি ভেরিফাইড মেম্বারশিপ আমরা হয়ে গেছে। কারণ এবার পুরো মেম্বারশিপটাই 0 থেকে 1 হলে পরেও সেটাও ভেরিফাইড মেম্বারশিপ।
আস্ফালোচনায় দেবাংশু তিরস্কৃত পুরস্কৃতর কথা বলছেন সুকান্ত বাবু। না, আমি তার আগে দুটো উত্তর দিই। প্রথম কথা, আমাদের কংগ্রেসের দাদা মানে তৃণমূলকেই প্রায় ঠুকে বললেন, কথাটা বুঝতে পারলাম যে এই বিজেপি ভালো, ওই বিজেপি ভালো না, এরকম আমরা বলি না। এবং সায়নও একদিক থেকে বলার চেষ্টা করলো, সেটা হচ্ছে দেবাংশুরা যেটা বলতে পারবে না এরা ফিরে আসে, মানে মোট কথা সবটাই হচ্ছে আদর্শের সাথে কম্প্রোমাইজ করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই বঙ্গবাম এবং বঙ্গ বিজেপি, বঙ্গ সিপিএমের একটা প্রধান তাদের বিতৃষ্ণার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক সময় বিজেপির সঙ্গে জোট করেছিলেন। আমি তো এটাই বুঝতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায় বেশি নিকটে বিজেপির সঙ্গে জোটেছিলেন, নাকি বেশি নিকটে নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোটেছিলেন, নাকি বেশি নিকটে উদ্ধব ঠাকরে বিজেপির সঙ্গে জোটেছিলেন। আপনি দেখুন, উদ্ধব ঠাকরের সাথে কিন্তু কংগ্রেস জোট করতে পেরেছে মহারাষ্ট্রে, যিনি 15 বছরে 3 বার বিজেপির সঙ্গে ছিলেন। নীতিশ কুমার, যিনি 20 বছরে 4 বার বিজেপির সঙ্গে ছেড়েছেন আর ধরেছেন, তার সাথে কিন্তু কংগ্রেস জোট করতে পেরেছিল আজ থেকে 1 বছর আগেও। এবং বামপন্থীরাও মহারাষ্ট্রেও সেই মহাবিকাশ আঘাড়ির সদস্য, এবং নীতিশ কুমার কংগ্রেসের আরজেডির যে জোটটা ছিল সেই জোটেরও সদস্য হচ্ছে বামপন্থীরা। তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে জোট করেছিল বলে কোনো এক সময় অটল বিহারী বাজপেয়ীর সময় তিনি খারাপ, অথচ উদ্ধব ঠাকরে নীতিশ কুমাররা ভালো, তাদের সঙ্গে জোট করা যায়, যারা অতি রিসেন্ট জোট করেছিল। এই তত্ত্বটা কোথাও গিয়ে আমাদের মগজগত হলো না। 2 নম্বর কথা, যে দেখুন, আমরা একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে আপনি দেখবেন কোথাও গিয়ে কিন্তু এখানে তিনি যে বকুনি খেয়েছেন এই কথাটা কিন্তু রাজ্য সভাপতি অস্বীকার করেননি। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, তাদের তিরস্কার পুরস্কারের কথা। তো মানে মোট কথা হচ্ছে, আপনাদের সাংবাদিকের প্রশ্নটাই এসেছিল যে কারণে তিরস্কার পুরস্কারের উত্তরটা উনি দিয়েছেন। তো ওদের পাঁঠা ওরা লেজে কাটবে গলায় কাটবে, ওদের বিষয়, আমাদের বলার এখানে কোনো জায়গা নেই। আমাদের বলার যে জায়গাটা সেটা হচ্ছে বিজেপি না ভুল জায়গাতে টর্চ মারছে, মানে বিজেপি ভুল জায়গাতে আলো ফেলছে, ভুল জায়গাতে তাদের ভুল সংশোধনের চেষ্টা করছে। বিজেপি ভাবছে যে এই মুহূর্তে সদস্য সংগ্রহ বা ইত্যাদি সবকিছু ওদের সাফল্যের জন্য দায়ী। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আজকের তুলনায় তো আরো অনেক কম সদস্য 2019-এ ছিল, 19-এ কি করে বিজেপি 40% ভোট টাচ করলো? আসল জায়গাটা হচ্ছে যে বিজেপির সদস্য সংগঠন এগুলো কতটা দায়ী বিজেপির ব্যাড পারফরমেন্সের জন্য আমি বলতে পারবো না, কিন্তু বিজেপির ব্যাড পারফরমেন্সের মূল কারণ হচ্ছে বিজেপির নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ক্রমাগত। শুভেন্দু অধিকারী দিন শুরু করেন ফুফা, খালা, বেগম ইত্যাদি বলে। এই যে ভাষাগুলো উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করেন প্রতিনিয়ত, এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে চোর মমতা, এই রাজনীতি কিন্তু বাংলায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন, কোনোদিন বুদ্ধদেব বাবুর নামের আগে চোর লাগিয়ে চোর বুদ্ধ বলে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাকেননি, আইডিওলজিক্যাল ব্যাটেল করেছেন, আপনার সরকারের হাতে রক্ত লেগে কথা বলেছেন, খুন করেছেন কথা বলেছেন, কিন্তু কোনোদিন তার নামটাকে বিকৃত করে এভাবে প্রেজেন্ট করেননি। আজকে শুভেন্দু অধিকারীদের মতো রাজনীতিবিদরা সামনে আসার পর যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নামকে বিকৃতি করে করে তারা বারংবার প্রেজেন্ট করেছেন মানুষের সামনে, যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, চোর চোর বলে স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর নামকে তার সঙ্গে জড়িয়েছেন, তার কারণে বাংলার মানুষ আপনাদেরকে রিজেক্ট করেছে। এতে সদস্য সংখ্যার কোনো রোল নেই। এদিকে আপনারা টর্চ মারতে থাকুন আর গালাগালি দিতে থাকুন, 2026 আস্তে আস্তে 30 সিট থাকবে না। নীলাদ্রি বাবু, এক হচ্ছে 1 কোটি সদস্য সংখ্যার যে টার্গেট দেওয়া ছিল তার থেকে অনেক পিছিয়ে। 2 হচ্ছে আপনি শুনলেন সুকান্ত বাবুর বক্তব্য পুরস্কার প্রসঙ্গে, কোথায় যেখানে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সাংসদ এবং বিধায়করা তারা নিজেদের জায়গায় কাজ করছেন না সঠিকভাবে বা যাচ্ছেন না, বা তাদের যে জনসংযোগ তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে একেবারে কেন্দ্রীয় স্তর থেকে। কি বলবেন? না, আবার বলছি, বিতর্ককে তো স্বাগত জানা দরকার। আমার সিপিএমের বন্ধু যে কথাগুলো বলছিলেন একটু আমি বলে নিই, কারণ হচ্ছে উনি বারবার ওই চীনের গণতন্ত্র দেখে ওরা অভ্যস্ত, তো ভারতের গণতন্ত্র বা আমেরিকার গণতন্ত্রের স্বচ্ছন্দ নয়। তুলসী গাবার্ড, যিনি ইন্টেলিজেন্স চিফ ডোনাল্ড ট্রাম্প করেছেন, তিনি ডেমোক্র্যাট দলের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য ছিলেন দীর্ঘদিন। তা বলে কি উনি রিপাবলিকান পার্টিতে আসতে অসুবিধা হয়েছে? বা হিলারি ক্লিন্টন একসময় রিপাবলিকান ছিলেন, পরবর্তীকালে ডেমোক্র্যাট সেক্রেটারি অফ স্টেট হয়েছেন। এখন প্রশ্ন উঠে যায়, মানে আপনি দল পরিবর্তনের বিষয়, আমি দল বৃহত্তর জায়গায় যদি না যাই, কারণ আমরা এই যে ফলাফল এবং তারপর আগামী দিনে না প্রসঙ্গই সেটা নয়, প্রসঙ্গটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। আমরা হিলারি ক্লিন্টন ওই জায়গা অবধি যেতেই চাইছি না, আমরা একেবারেই আমরা দেশের গণ্ডি অবধিও যেতে চাইছি না, আমরা রাজ্যের গণ্ডিতেই যদি থাকি। বিজেপির আমাদের প্রতি অভিযোগ থাকলে আমাদের কিছু বললে আমরা উত্তরপ্রদেশ নাকি চলে যাই, উনি তো আরো দূরে যাচ্ছেন। না, অসুবিধা নেই, আমি তো স্বাগত জানাই, ভালো আছে, মানে সিপিএম আপত্তি করে আমেরিকা গেলে কি আশ্চর্য। এক লাইনে বলছি, এত দিন ধরে এই বিজেপির লোকেরা আমাদেরকে বলতো আমরা নাকি বলেছি চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান।
তোমার শোতে শেষ 8 ঘন্টায় বিজেপির প্রতিনিধি 5 বার আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিশ্লেষক। চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান নয়, কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট মোটামুটি ওনার প্রেসিডেন্ট। পরিষ্কার সোজা করে বলুন না, তৃণমূল চুরি করেছে, বাংলার মানুষকে বলেছিলেন এই চোরেদেরকে জেল খাটাবেন, ট্রায়াল শুরু হবে, একটা মামলা ট্রায়াল করতে পারেনি, অর্পিতা বেরিয়ে এসছে, দুদিন পরে পার্থ বেরিয়ে এজেন্সি আমরা এই প্রশ্ন একটুখানি অশোকদার জাস্ট একটা রিয়াকশন নিয়ে নি। অশোকদা, অর্থাৎ ইতিমধ্যে যে টার্গেটের বিষয়ে দেওয়া হয়েছিল বিজেপির নেতৃত্বের তরফ থেকে, তা নিয়ে উষ্মা প্রকাশ বলে ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে। অশোকদা, হ্যাঁ, আমাকে একটা মিনিট প্লিজ দেবেন। গত 1 মাসের যদি আপনি রাজনৈতিক ব্যাপার স্যাপার একটু দেখেন, দেখবেন আমরা কংগ্রেসের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিটা বাজারের, প্রতিটা রাজ্যের প্রতিটা বাজারের ব্লকে ব্লকে আমরা প্রতিবাদ জানিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ে প্রায় 90% থানায় ডেপুটেশন দিয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিক বিষয়, বলতে দিন দুনিয়া জুড়ে, দুনিয়া বলছি এইটাই বলবো। আরে বলতে দিন না উত্তরটা, দুনিয়া জুড়ে বলতে দেবেন তো, বলুন বলছি তো দলের কর্মসূচি। আমার কর্মসূচি বলবো নাকি আপনার সদস্য নিয়ে বলতে? আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় আপনার কর্মসূচি আলাদা। অশোকদা বলুন, বলতে পারবেন না, বলুন অশোকদা, অত উত্তেজিত হবেন না, বলুন। এরপরে কথাটা হচ্ছে দুনিয়া জুড়ে সংখ্যা লঘুরা আক্রান্ত, তা নিয়ে কর্মসূচি দিয়েছি। আপনি বলছেন যে কেন রাজনৈতিক কর্মসূচির কথা বলবো? আমি একজন রাজনৈতিক এলিমেন্ট। শুনুন, বিজেপির সদস্য সংগ্রহ কিভাবে হবে না হবে তার থেকে বড় কথা, উনি বলছিলেন না জমানত জব্দের কথা, একা লড়েছি, একা লড়ে সিটাই বিধানসভা কেন্দ্রে জোটে 3000 ভোট ছিল, অশোকদা 9000 ভোট পেয়েছি। আমি প্রশ্নটা মনে করে দিচ্ছি অশোকদা, আপনার কাছেই ফেরত আসবো। অশোকদা প্লিজ, আমি বলতে চাইছি বিজেপির এই যে সদস্যপদ 1 কোটির যে টার্গেট দেওয়া হয়েছিল, সেই টার্গেট থেকে অনেক দূরে, এবং তিরস্কার পুরস্কারের প্রসঙ্গ আসছে। কোন দলের ক্ষেত্রে? বিজেপি, সর্বভারতীয় দলের ক্ষেত্রে কোথায়? এই রাজ্যে যারা বিরোধী দল। অশোকদা প্লিজ, অশোকদার কাছে যাবো। আমি তো বলছি প্রিয়াঙ্কা গান্ধী শপথ দিলেন আজকে, মহিলাদের লড়াইটাও যে ক্লাস স্ট্রাগল, সেইটা আমার মনে হয় প্রশ্নটা আপনার কাছে পৌঁছতে প্রতিবন্ধকতা আসছে। আবার এই নিয়ে আসবো। হ্যাঁ, রাজ্যের মানুষের বাকি বিজেপির সদস্য সংগ্রহ হলো কি হলো না, তাহলে তো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথাই বলা যাবে না। আপনি যদি শুধু কর্মসূচির কথা বলেন, অশোকদা প্লিজ সিপিএম এর বক্তব্য থাকতে পারে, কেন বলবো? দেখো দুটো কথা। 1 নম্বর কথা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের কর্মী সংখ্যা বা সদস্য সংখ্যা ইত্যাদি বাড়ে তাদের লড়াই আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে। যে কোনো রাজনৈতিক দল, মানে আমরা ছোট থেকে যা দেখেছি, আমি বলছি দলের আভ্যন্তরীণ, ওটা হচ্ছে ভোটের পার্সপেক্টিভ বলেছে। আমি বলছি দল বাড়ে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে। এক্স্যাক্টলি আমি সংগঠনের কথা বলছি। পশ্চিমবাংলার বিজেপি একমাত্র দল, যে দলের আপনি একটা নেতা দেখাতে পারবেন না যারা লড়াই আন্দোলনের মধ্যে থেকে তৈরি হয়েছে। এটা ঠিক, বিজেপির যে নেতারা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, যখন এখন প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় আসে তারা 30 ফুট দূরে দাঁড়িয়ে থাকে, আর শুভেন্দু অধিকারী সেই নেতার হাত ধরে সেই একই গাড়িতে ঘুরে বেড়ায়। আমাদের কথা খুব পরিষ্কার, পশ্চিমবাংলায় বিজেপি যতদিন দ্বিতীয় হবে, পশ্চিমবাংলায় বিজেপি যতদিন প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে, ততদিন তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করতে করতে জিতবে, আরামে থাকবে, হয়তো কিছুদিনের জন্য জেলে যাবে, আবার বেরিয়ে আসবে। পার্থ, অর্পিতা বেরিয়েছে, পার্থও বেরোবে, শীতকালে নলেনগুড়ের রসগোল্লা, জয়নগরের মোয়া সুন্দর করে একে অপরকে খাইয়ে দেবে, আর এসএসসির প্রতারিতরা রাস্তায় বসে থাকবে, আর তৃণমূল আর বিজেপির এই ভেতরকারের গল্প চলবে। এ কখনো চলতে পারে না। এই আমার ফোন, ওই আপনার ফোন, আপনি কি করলেন না করলেন কিচ্ছু যায় আসে না। শুধু এখান থেকে বসে নাকি একটা মিসড কল মেরে দিলে আপনি নাকি তার সদস্য হয়ে যাবেন। দল না সার্কাস না জোকার পার্টি, সর্বভারতীয় দল, রাজনৈতিক দল, একটা সংগঠন চলে এদের এইভাবে শুধু চলছে কেন? তৃণমূলের বিরুদ্ধে মানুষ মানে একদম বীতশ্রদ্ধ, এটাও ঠিক। আমরাও নিজেদের সমালোচনা করছি, ভোটে জয়ী সম্প্রতি মাত্র 1 সপ্তাহ কাটানি 6-0, বামেদের রক্তক্ষরণ এখনো থামানো যাচ্ছে না। এক্স্যাক্টলি, বামেদের রক্তক্ষরণ যদি না কমে, বাংলার সাধারণ মানুষের রক্তক্ষরণও কমবে না, আর বাংলার বেকার যুবকের আরজিকর পরবর্তী অধ্যায় কিন্তু এই প্রসঙ্গে ছিল। শহুরে
প্রান্তিক ভোট, সংখ্যালঘু ভোট এবং মধ্যবিত্তের ভোট কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই প্রশ্ন আমরা আসবো এবং তারই সঙ্গে কিন্তু ইতিমধ্যে সায়ন যে কথা বলেছে, অর্থাৎ সেটিং এর তত্ত্ব শুরু নয়, বিজেপির এ টিম বি টিমের প্রসঙ্গ এবং সামনে পেছনে বসার সারি সেই প্রসঙ্গ। অশোকদা, মিডিয়া কি করে? মিডিয়া শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করে, মিডিয়া আর কোনো ভূমিকা থাকতে পারে না। মিডিয়া শুধু না, অশোকদা প্লিজ, আমরা আসবো আলোচনা এই পুরো বিষয় নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, একটু আগে সায়ন যে কথা বলছিল, অর্থাৎ সেটিং এর তত্ত্ব, বিজেপির এ টিম বি টিমের ফলে সুবিধা হচ্ছে তৃণমূলের, তাই কি? আমি সংযুক্তের মোচার চপে দুজনেরই উত্তর দেবো। আমি প্রথমে কংগ্রেসের দাদার উত্তর দিই। উনি বললেন, কথা বলতে গিয়ে ওনার কথা একটা মুখ দিয়ে বেরিয়ে গেল, যে লাস্ট লোকসভা নির্বাচনে যখন কংগ্রেস আর বামেদের জোট হয়েছিল, সেই জোটের কোচবিহারের ক্যান্ডিডেট যত ভোট সিতাই বিধানসভা থেকে পেয়েছিলেন, এবার নাকি কংগ্রেস একা লড়ে তার চাইতে বেশি ভোট পেয়েছে। অর্থাৎ উনি এটা বুকবাজি এখানে বলে কোথাও গিয়ে এই বার্তাটাও কিন্তু এখান থেকে দিলেন যে সিপিএমের সঙ্গে জোটে থেকে কংগ্রেসের ক্ষতি হয়েছিল 2024-এ, যেটা এখন অনেক বেটার হয়েছে। এটা আমার পাবলিকের জনগণের কাছে অনুরোধ, পয়েন্ট টু বি নোটেড। 2 নম্বর কথা, সায়ন একটা কথা বলতে যতদিন বিজেপি সেকেন্ড হবে ততদিন বাংলায় তৃণমূলকে সরানো যাবে না। তা আমার সায়নের কাছে খুব সহজ প্রশ্ন, 2011-তে তো তোমরা ভাই সেকেন্ড হয়েছিলে, 2016-তে তো তোমরা সেকেন্ড হয়েছিলে, দুটো টার্ম তোমরা সেকেন্ড থেকেছো। আজকে বিজেপি আমাদের দুটো টার্মের কাছাকাছি সেকেন্ড থাকতে চলেছে, কেউই আমাদেরকে সরাতে পারোনি। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, সায়নরা তো বলে আমাদের সবার আগে হচ্ছে আমরা বিজেপি বিরোধী, তাহলে ওদের গর্ব হওয়া উচিত যে বাংলার মাটিতে একজন নেত্রী বিজেপিকে আটকাতে পেরেছে। কেন আমি এই কথাটা বলছি গর্ব হওয়া উচিত? সায়ন তো কখনো এই কথাটা বলে না, বা সিপিএম এই কথাটা বলে না, যদিও এই কথাটা আমি কতটা সমর্থন করি পরের কথা, কিন্তু এটা তো কখনো বলে না যে দেশের বিরোধীদের নেতৃত্বে যতদিন কংগ্রেস থাকবে বিজেপিকে সরানো যাবে না। এই কথাটা কোনোদিন সায়নরা মুখ খুলে বলেছে? আমি যদি আজকে জিজ্ঞাসা করি কেন এই কথাটা বলার প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে কিনা সেটা পরের কথা। সেটা হচ্ছে রাহুল গান্ধীর বিজেপিকে আটকাতে সেন্ট্রালে 3টে ইলেকশন বিজেপি প্রায় কভার করে ফেললো, কটা স্ট্রাইক রেট? তৃণমূলও বাংলায় 3টে ইলেকশন কভার করে ফেলেছে। বিজেপিকে আটকাতে তৃণমূলের স্ট্রাইক রেট কতটা? ত্রিপুরায় সিপিএম 2018 সালে জিতলো, তারপরে 2023-এর যে 2018-এর যে নির্বাচন হলো, সেখানে কি সিপিএম আটকাতে পেরেছে? সিপিএম ছিল তো মুখোমুখি, বিজেপিকে আটকাতে পেরেছে? রুখতে পারেনি কিন্তু। আর বাকি স্টেটগুলোর আমি যদি এক্সাম্পল দিই, কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিজেপিকে আটকাতে পেরেছে? আটকাতে পারেনি কিন্তু। এমনকি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে আটকাতে পেরেছে, বিধানসভায় কিন্তু আটকাতে পারেনি। বা পশ্চিম, এমনকি কেজরিওয়ালের ক্ষেত্রেও যদি দেখেন বিধানসভায় আটকেছে, লোকসভায় পারেনি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যদি দেখেন এক এক ইলেকশনে এক এক রকম রেজাল্ট। কর্ণাটকে যদি দেখেন লোকসভায় পারেনি, বিধানসভায় পেরেছে। কিন্তু বাংলার মাটিতে মমতা ব্যানার্জি অ্যাক্রস ইলেকশনস লোকসভাতেও বিজেপিকে আটকে দেখিয়েছে, বিধানসভাতেও বিজেপিকে আটকে দেখিয়েছে। যে বামপন্থীরা বিজেপির বিরোধিতা করে বলে বুক চিতিয়ে কথা বলে, তাদের তো এটা নিয়ে গর্বিত হওয়া উচিত। স্ট্রাইক রেটের কথা বলছেন। দেখুন, দেবাংশু বলল যে কংগ্রেসের নেতৃত্বে যতদিন এই লড়াই হবে ততদিন বিজেপিকে সরানো সম্ভব নয়। আমি একটুখানি অল্টার করে বলছি, ইন্ডিয়া জোটে যতদিন তৃণমূল থাকবে, ইন্ডিয়া জোটেরও হয়তো ক্ষমতায় আসাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকবে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। আমি এটা আমাদের একদম ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হামাপকে হ্যায় কন, মানে এটা খুব মানে সুন্দর প্রশ্ন। দেখতে বিরোধী কিন্তু ভেতর ভেতর তলে তলে ব্যাপার আছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু খুব স্পেসিফিক কথা তো, ও 2016 সালের কথা বললো, ও খুব ভালো করে জানে যে 2016 সালে একদা সেই সময় জেলখাটা কুণাল ঘোষ, এখন দলের মুখপাত্র, ওনার একটা বই পড়বেন, ওনারই লেখা বই এবং খুব ফ্যাকচুয়াল বই, আজে বাজে কথা লেখেননি। হ্যাঁ, 2016 সালে বাম কংগ্রেসের জোট তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার মুখে 75টা আসনে 1 থেকে 1,500 মার্জিনে তৃণমূল কংগ্রেস যেতে কিভাবে ভোট শিফট করানো হয়েছিল, আরএসএস কি ভূমিকা পালন করেছিল তৃণমূলকে জেতানোর জন্য। বিজেপির ভোট পার্সেন্ট 2016-এ কমে গেল, তৃণমূলটাকে ক্ষমতায় রেখে দেয়া গেল, বাম কংগ্রেসটাকে শূন্য করে দেয়া গেল। তৃণমূল থাক রাজ্যে, বিজেপি থাক কেন্দ্রে, এই তো সহজ অঙ্ক ভাই। বারবার করে করা, মানুষ তো
মানুষ তো আরে শিলাদা, অধিকাংশ আমি ক্ষেত্রে তোমাকে ভালোবাসি, আমি তোমায় শ্রদ্ধা করি, আমি এটা বলছি, দিস ইজ ফ্যাক্ট। না ফ্যাক্ট, কিন্তু অঙ্ক কিন্তু ভোটের কথা, ভোটের কথা মানুষ কি বলছে সেই রিফ্লেকশনটা ভোটের ফলাফলের পর তোমরা যেমন বলো যে মানুষের কথা আমরা মাথা পেতে নিয়ে নিচ্ছি, কিন্তু সেই ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে এই সরলীকরণ কি অ্যাকসেপ্টেড? শিলাদা 1 মিনিট সময় দাও, আমি তোমাকে তখনও বলেছি, আমি তখনও বলেছি, আমি এখনো বলছি, ভোটে যেভাবে আমাদের ভোট কমেছে এটা আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ব্যাখ্যা এইটা, তার ব্যাখ্যা তৃণমূল বিজেপি ভোট মানুষ দিচ্ছে। প্লিজ 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 মানুষই ভোট যেতে হবে, প্লিজ প্রত্যেককে অসদ্দা দেবাংশুর বক্তব্য রেটে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে রয়েছে, প্লিজ চেষ্টা করবো একটু রিঅ্যাকশন। অভিযোগ সায়ন করেছে, একই অভিযোগ শুভেন্দু অধিকারীও করে, সায়ন নাকি আমাদের হেল্প করছে ভোট। অসদ্দা, দেবাংশু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি খুব মন দিয়ে শুনলাম এবং প্রত্যেকটার উত্তর আমি দেবো এখানে বসে, একটু অ্যালাউ করুন আমাকে। প্রথম কথা, দেবাংশু স্ট্রাইক রেটের কথা বললো। আমরা শুধু মনে করি যে আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, আমরা বারবার করে বলি 1 নম্বর লড়াই আরএসএসের বিরুদ্ধে, ইডিওলজিক্যাল ব্যাটেল লড়তে হচ্ছে আরএসএসের মতন শক্তির বিরুদ্ধে, লড়তে হচ্ছে আদানির বিরুদ্ধে, কর্পোরেট ফান্ডিংয়ের বিরুদ্ধে, যে লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গে এসে অনেক জায়গায় হারিয়ে যায়। কারণ এখানে দাঁড়িয়ে আরএসএস এর দুর্গা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আরএসএস বলে, কংগ্রেস বলে। প্লিজ প্লিজ ভাই, তোমার কথার মাঝে আমি এবার কথাটা হচ্ছে দেবাংশুর কথা অনুযায়ী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকেছেন। এখন দেবাংশুর কথা অনুযায়ী অখিলেশ আটকাতে পারেননি, রাহুল গান্ধী আটকাতে পারেননি, অমুক আটকাতে পারেননি, তমুক আটকাতে পারেননি, একমাত্র মমতা ব্যানার্জি আটকেছেন। এখন ভাই কেজরিওয়াল থেকে আরম্ভ করে, অখিলেশ থেকে আরম্ভ করে, লালু প্রসাদ থেকে আরম্ভ করে, তেজস্বী থেকে আরম্ভ করে সবাই মিলে যদি রাহুল গান্ধীকে নেতা মানেন, আমার তো কিছু করার নেই। তারা দেবাংশুর সাথে কনসাল্ট করছে না, এটা দেবাংশুর দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য, এটা আমার কিছু করার নেই। সত্যি আমার হাতে নয় ব্যাপারটা। তারা মমতা ব্যানার্জিকে যদি নেত্রী না মানে তাহলে আমি কি করবো? তারা রাহুল গান্ধীকে নেত্রী মানছেন, এটা আমার আপনার কারোর হাতে নয়। 3 নম্বর কথাটা হচ্ছে, 3 নম্বর কথাটাই আমি যেটা বলতে চেয়েছি, এখানে অপব্যাখ্যা করে কোনো লাভ নেই। আমি বলেছি আমরা একা লড়েছি, একা লড়েও উল্লেখযোগ্যভাবে ভোটটা আমাদের বেড়েছে। তার মানে এইটাই, পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী শক্তি হিসাবে বিজেপিকে মানুষ বিশ্বাস করতে চাইছে না। 4 নম্বর প্রসঙ্গ ছিল, আপনি প্রসঙ্গ ছিল শায়নের প্রশ্ন তুলে তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্বের প্রসঙ্গ ছিল, সেটিং উত্তর এক লাইনে প্লিজ আসবো নীলাদ্রি বাবু। আমি তো আবার বলেছি দুটো দলেরই ব্যাপারটা আপনি দেখে নিন। এই রাজ্যের আসল তৃণমূল হচ্ছে নকল বিজেপি, নকল তৃণমূল আসল বিজেপি। প্রথম থেকে এক কথা বলছি, ভোটের বাক্সের ফল তৃণমূল 6-0। ভোটের বাক্সের ফলটা কি সব রাজনৈতিক দল করছেন ভোটের ফল সব? আপনি আমাকে একটা অশোকদা এই উত্তরটা জানতে চাইছি, আমি জানি না কিসের ভিত্তিতে বলছেন। এক আপনি বিজেপি নিয়ে বলবেন, জানতে চাইছি আপনার বক্তব্য, তারপর ভোটের ফলাফল সব কিনা সেই প্রশ্ন আপনি রাজনৈতিক দলের কর্মী হয়ে করছেন। আমি নীলাদ্রি বাবুর কাছে আসি। আমি হাতরাসে যাবার অবধি আপনাকে রাজ্যের প্রসঙ্গ নীলাদ্রি বাবু প্লিজ। অশোকদা রাজনৈতিক কর্মসূচির কথা আপনি বলেছেন, সেক্ষেত্রে তো প্রসঙ্গ, সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, অশোক বাবু, আচ্ছা এক সেকেন্ড, চুরি হয়নি, অশোক বাবু একটা লাইন আমি জাস্ট বলে দিই, সায়ন শুধু এটা গিয়ে একটু ভেবে দেখুক ঠিক বললো কিনা। তৃণমূল 542টা সিটে লড়ে, বাকি 501টা সিটে অন্যান্য দল। তৃণমূলের জন্য নাকি ইন্ডিয়া জোট ক্ষমতা আসতে পারবে না, অথচ তৃণমূল 42টা মতো। ঠিক কথা, ঠিক কথা। নিয়ে চিন্তিত হওয়া, বিজেপির উত্থান নিয়ে সায়ন চিন্তিত, কারণ সিপিএম এর সংগঠনে বহু লোক আছে, সমর্থক নেই। আর 2016 বিজেপি 11% পেয়েছিল, 19-এ 40%। এই যে ভোট, এটা মূলত এসছে সিপিএম সমর্থকরা, যারা আগে সিপিএম কে সিপিএমের ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে। অশোকদা বললে কংগ্রেসের ভোট বেড়েছে, কিন্তু সবই চলে গেছে, এটা কি মানতে পারছেন? আরে বাবা, আপনার ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে, মানুষ কি করবে? সেই জন্য আপনি বিজেপিকে ঘৃণা করছেন। ভোটে দাঁড়িয়েছিলেন, জামানত ছিল না, ছিল না। শুনুন, এই যে আমি
বলছি কেন আর- থাকছে আচ্ছা, না শুনুন। এটা বোধহয় আপনাদের ভাবতে আমরা হবে। সেটাই বলছি। আপনি নিজে এত টাকা, এত আমি বলছি এত টাকা কর্পোরেট ফান্ডিং মিডিয়ার অ্যাকাউন্টে সাপোর্ট পাওয়ার পরে আপনারা যেভাবে মুখ টুকরে পড়েছেন এজন্যে বাংলায় আর ক্ষমতায় আসতে পারবেন না, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা গোয়াল ঘরের পার্টি কি ক্ষমতায় আসবে? অন্যের দলের নেতা নিয়ে একটা দল চালায়, একটা মিসকল পার্টি, গোয়াল ঘরের পার্টি, মিসকল পার্টি। একটা কথা বলি, বাংলায় যেমন সিপিএম শূন্য পায়, কাছাকাছি থাকে, তেমন কেরালা বা তামিলনাড়ুর মতো জায়গাতে বিজেপিও শূন্যের দিকে থাকে। তো এক একজনের এক এক জায়গায় জায়গা রয়েছে, কিন্তু একদম অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের পার্টি, তো আমরা পশ্চিমবঙ্গের পার্টি, কিন্তু তারপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নাম। অল ইন্ডিয়া কিসের নাম ভাই? পশ্চিমবাংলা দল এক্ষুনি তো এক সেকেন্ড, তোমরা জোটে আছো এরকম একটা পার্টি, সে তারাও এডিএম কে লিখে, ঠিক আছে? আরে অল ইন্ডিয়া আমরা দ্রাবিড় মুন্ডের তো কাজে খাম। আরে স্বাভাবিক তুলবো, তা তোমরা চীনে যাও, ওরা উত্তিগেতে যায়, আমেরিকায় যায়। আমি যেটা প্রশ্ন করছি, আমার না, আমি জাস্ট একটা কথা এটা কমপ্লিট করতে চাইছি। আমরা পশ্চিমবঙ্গে আমরা কিন্তু মেঘালয়াতে, এক সেকেন্ড, মেঘালয়াতে রিসেন্ট একটা বাইপোল হয়েছে এই ভোটের সাথেই, সেটাতে কিন্তু কংগ্রেস থার্ড হয়েছে, তৃণমূল সেকেন্ড হয়েছে। মেঘালয়াতেও মানুষ তৃণমূল কংগ্রেসকে বিরোধী স্পেসের জায়গাটা দিয়েছে, যেটা কংগ্রেসকে দেয়। ভোট ভাগাভাগির প্রসঙ্গ জানা যাচ্ছে, তার পাশাপাশি বিজেপির এই রাজ্যে অবস্থান এবং বিশেষ করে সংগঠনের দিক থেকে প্রশ্ন অনেক উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এখানেই শেষ করছি, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এরপরের খবর দেখুন পায়েল এবং শুভদীপের সঙ্গে থাকুন।